সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ তোমাদের আমি বাংলা দ্বিতীয় পত্র ভাষা সম্পর্কে আলোচনা করব। ভাষা, দেখো এখানে আমি লিখেছি ভাষা। ভাষা কাকে বলে? আমরা প্রথমে ভাষা কাকে বলে সেটা জেনে নেব। মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টিকে ভাষা বলে। ভাষা হচ্ছে মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো ধ্বনির সমষ্টি বা আওয়াজ। তবে দেখো, ভাষা হতে বলে অর্থপূর্ণ কতগুলি ধ্বনি হতে হবে, যে কোনো আওয়াজই কিন্তু ভাষা নয়। ভাষা হতে হলে সেটা এই আওয়াজের কী থাকতে হবে? অর্থ থাকতে হবে। তাইলে কতগুলো অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টি হচ্ছে ভাষা। তাহলে আমরা জানলাম ভাষা কাকে বলে। ভাষা হতে হলে আমাদের অর্থপূর্ণ কতগুলো, আমরা যা শব্দ করি বা যা উচ্চারণ করি সেটা হচ্ছে কি? ধ্বনি। কিন্তু ধ্বনি যখন আমরা কতগুলো অর্থপূর্ণ ধ্বনি মিলে হয় কি, ধ্বনি মিলে যখন কোনো একটি অর্থ প্রকাশ করি তখন সেটা হয়ে যায় ভাষা। তারপর আসো দেখো, ভাষা হচ্ছে, ধ্বনি হলো ভাষার প্রাণ। ধ্বনি কি? ভাষার প্রাণ, কারণ ধ্বনি ছাড়া কখনোই ভাষা সম্ভব না। আর তাই বলা, দেখো নৈর্বৃত্ত থেকে আসতে পারে যে ধ্বনি কি, তখন তোমরা লিখতে পারো যে ধ্বনি হচ্ছে, ধ্বনি কি? ভাষার প্রাণ। ধ্বনি হচ্ছে ভাষার প্রাণ। তারপর আরেকটা নৈর্বৃত্তিক প্রায় আসে, সেটা হচ্ছে দেখো, কোথায় ভাষার রূপভেদ পরিবর্তন হয়। দেখো আমি এখানে লিখেছি স্থান কাল সমাজ ভেদে কোথায় ভাষার রূপভেদ পরিবর্তন হয়। স্থান কাল সমাজ ভেদে কীভাবে? দেখো, এক এক স্থানের ভাষা মানে এক এক জায়গার ভাষা মানে ভিন্নতা কিন্তু দেখা যায়। সমাজ ভেদে ভাষার রূপভেদ। তা এরপরে আসো যে সময়, 500 বছর আগে বা 200 বছর আগে ভাষা যেরূপ ছিল এখনকার ভাষা কিন্তু হুবহু তেমন মিলবে না, পরিবর্তন এসেছে। তাহলে আবার বিভিন্ন সমাজে, যেমন ধরো আমাদের বিভিন্ন দেশে বা বিভিন্ন সমাজের লোকের এক এক মানুষের ভাষার কিন্তু পার্থক্য দেখা যায়। তাহলে কোথায় ভাষার রূপভেদ মানে ভাষার পার্থক্য কোথায় দেখা যায়? আমরা তাহলে আসতে পারে যে কোথায় ভাষার রূপভেদ দেখা যায়, এটা হচ্ছে স্থানকাল সমাজভেদে। স্থানকাল সমাজভেদে ভাষার রূপভেদ দেখা যায়। তারপর দেখো, ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। তাহলে আমরা জানলাম যে ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে, কিন্তু এই বাকযন্ত্রগুলো কি সেটা আমাদের জানা দরকার না? দেখো, বাকযন্ত্র হলো মানুষের গলনালী। বাকযন্ত্র হলো মানুষের গলনালী, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদির সহযোগ হলো কি? বাকযন্ত্র। এই বাকযন্ত্র বলতে কিন্তু কোনো গানের বাদ্যযন্ত্র এগুলি না, বুঝতে পেরেছ? বাকযন্ত্র হলো যে মানুষের গলনালী, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি এগুলি হচ্ছে, দেখো আমরা যে আওয়াজ করি এই ধ্বনিগুলি যে মানে যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সৃষ্টি হয়, এই সম্পূর্ণগুলি এই অঙ্গ প্রত্যঙ্গর সমষ্টিটাকে হলো কি? বাকযন্ত্র। এর মধ্যে আছে দেখো দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক। বুঝতে পেরেছ তাহলে বন্ধুরা যে বাকযন্ত্র কাকে বলে? আমরা জানলাম বাকযন্ত্র। তারপরে আসো দেখো যে, তাহলে একটা প্রশ্ন থাকতে পারে না, আমরা জানি ধ্বনির সমষ্টি হচ্ছে কি? ভাষা। তাহলে কি যে কোনো ধ্বনিই ভাষা? না, যে কোনো ধ্বনিই ভাষা না। যে কোনো ধ্বনি আওয়াজ ভাষা হতে পারে না, কারণ ভাষা হতে হলে তার মধ্যে কি থাকতে হবে? অর্থ থাকতে হবে। ওই ধ্বনির অর্থ থাকতে হবে বা অর্থের ধারাবাহিকতা থাকতে হবে। যেমন কয়েকটি ধ্বনি মিলে হয় একটি শব্দ, আবার শব্দের পর শব্দ সাজিয়ে হয় বাক্য, এভাবে হয় কি? ভাষা। কিন্তু দেখো, পশু পাখি আর মানুষের আওয়াজের মধ্যে কিন্তু এখানেই পার্থক্য। ওরাও কিন্তু আওয়াজ করে, কিন্তু ওদের এই আওয়াজের কোনো অর্থ বা অর্থের ধারাবাহিকতা নেই, সেজন্য ওদের আওয়াজটা, পশু পাখির আওয়াজটা ভাষা নয়। কিন্তু মানুষের আওয়াজ, মানুষের যে কথা তার অর্থ আছে এবং অর্থের ধারাবাহিকতা আছে, তাই এটা হচ্ছে ভাষা। তোমরা কি বুঝতে পেরেছ ভাষা কি? তাহলে আমি আবারও বলছি, মানুষের মুখ থেকে বেরিয়ে আসা, সাধারণ কথায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি হচ্ছে ভাষা। বিভিন্ন ভাষাবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছে, তোমরা সেটা বই থেকে দেখে নিতে পারো। তবে মানে সাধারণ কথায় যেটা বলা হয় যে মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টিকে বলা হয় ভাষা।
তারপর হচ্ছে তো ভাষার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে দেখো, ধ্বনি হলো ভাষার প্রাণ, স্থানকাল সমাজভেদে ভাষার রূপভেদ পরিবর্তন হয়, আর ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। সেই বাকযন্ত্রগুলো কি আমি বলেছি। তারপর আছে দেখো, যে কোনো আওয়াজ বা ধ্বনি ভাষা কিন্তু হবে না, ভাষা হতে হলে তার অর্থ বা অর্থের ধারাবাহিকতা থাকতে হবে। তারপর আমরা জানবো যে মাতৃভাষা। মাতৃভাষা কাকে বলে? হ্যাঁ, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা। দেখো এখানে আমি লিখেছি যে মাতৃভাষা ও রাষ্ট্রভাষা। মাতৃভাষা কাকে বলে? মাতৃ কথাটার মানে কিন্তু আসে যে মা, তাই না? তাহলে মা শিশু জন্মের পর মায়ের কাছ থেকে যে ভাষা শেখে সেটা হচ্ছে তার মাতৃভাষা। তাহলে প্রশ্ন হতে পারে যে কোনো শিশু তো জন্মের পর তার মাকে হারায়, তাহলে তার মাতৃভাষা কোনটি? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই প্রশ্ন হতে পারে। তবে হ্যাঁ, তার মাতৃভাষা হবে শিশু জন্মের পর যার কাছে প্রতিপালিত হবে বা যার তত্ত্বাবধানে সে লালিত পালিত হবে, তার কাছ থেকে সে প্রথম যে ভাষাটা শিখবে সেটা হচ্ছে তার মাতৃভাষা। তাহলে মাতৃভাষা কি তোমরা সবাই বুঝতে পেরেছো তো? তারপর দেখো রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা প্রত্যেকটা রাষ্ট্রেরই কিন্তু একটি রাষ্ট্রভাষা থাকে। দেখো প্রত্যেকই রাষ্ট্রে কিন্তু বিভিন্ন, যেমন আমাদের বাংলাদেশেও বিভিন্ন দেশের লোক থাকতে পারে, যেমন জাপানিজ, তারপর ইংলিশ, ধরো বিভিন্ন জাতি থাকতে পারে, কিন্তু সবার কি আমাদের সব বা এছাড়া বিভিন্ন ভাষারও লোক থাকতে পারে, কিন্তু সব ভাষাই কি রাষ্ট্রভাষা? না। রাষ্ট্রভাষা হতে হলে দেখো, যে ভাষা রাষ্ট্রের কাজে বা রাষ্ট্র সংবিধান পরিচালনার কাজে মানে সংবিধান শিখত বা যে ভাষা রাষ্ট্র কাজে ব্যবহৃত হয় তাকে বলা হয় রাষ্ট্রভাষা। বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম কি জানো? বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। তাহলে বুঝতে পারলা যে রাষ্ট্রভাষা কি? রাষ্ট্রভাষা হচ্ছে একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে ভাষা সংবিধান স্বীকৃত থাকে তাকে বলা হয় রাষ্ট্রভাষা। তাহলে আমরা মাতৃভাষা ও রাষ্ট্রভাষা কি সেটা জানলাম। এবার আমরা জানবো যে ভাষার প্রকারভেদ। ভাষার প্রকারভেদ, প্রথমত ভাষা, বাংলা ভাষা। দেখো বাংলা ভাষার প্রকারভেদ হচ্ছে, প্রথমত ভাষা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ভাষা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ভাষার দুটি রূপ আছে, একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে লৈখিক। একটা হচ্ছে কি মৌখিক আর একটা হচ্ছে লৈখিক। দেখো মৌখিক বললেই আমরা বুঝতে পারি যে মৌখিক মানে হচ্ছে একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে লৈখিক। মৌখিক মানে হচ্ছে মুখের ভাষা, যে ভাষাটা মানুষের মুখে বা লেখার নয়, মুখে ভাষা, সেটা হচ্ছে কি মৌখিক ভাষা। দেখো মৌখিক ভাষাটা আবার হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। মৌখিক ভাষাটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আঞ্চলিক আর একটা হচ্ছে প্রমিত। একটা হচ্ছে আঞ্চলিক আর একটা হচ্ছে কি প্রমিত। তাহলে আমরা জানবো যে আঞ্চলিক ভাষাটা কি। আঞ্চলিক মানেই হচ্ছে বিভিন্ন অঞ্চল ভেদে মানুষের যে ভাষা, যেমন ধরো যশোরের মানুষ যে অনেকে দেখবা যে যশোরের মানুষের যে কথাবার্তা সেটা আমাদের ধরো অন্য ডিস্ট্রিক্টের মানুষের কথাবার্তার সাথে হুবহু মিলবে না। চিটাগংয়ের মানুষের যে কথাবার্তা তার সাথে আমাদের ধরো মুন্সিগঞ্জের ডিস্ট্রিক্টের মানুষের কথাবার্তা হুবহু মিলবে না। এই যে অঞ্চল ভেদে মানুষের ভাষার যে পার্থক্য বা এক এক অঞ্চলের মানুষ যে তাদের নিজস্ব একটা ভাষায় কথা বলে, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা। তাহলে আঞ্চলিক ভাষা কি বুঝতে পারলা বন্ধুরা? আঞ্চলিক ভাষা হচ্ছে যে ভাষা বিভিন্ন অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা। আর প্রমিত, দেখো প্রমিত ভাষাটা হচ্ছে সর্বজন গ্রাহ্য শিক্ষিত লোকের মধ্যে ব্যবহৃত। দেখো এক এক অঞ্চলের মানুষের ভাষা এক এক, কিন্তু দেখো তুমি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাও বা কোনো অফিসে যাও, সেখানে কিন্তু সবাই একটা সামঞ্জস্য, মানে সবার ভাষায় কি একটা মাধুর্য বা সামঞ্জস্যতা আছে, সেখানে কিন্তু সবাই তার আঞ্চলিক ভাষায় কথা বলে না। তাহলে এই যে বিভিন্ন একটা পরিমার্জিত মানে সর্বজন গ্রাহ্য, এটা হচ্ছে তোমার প্রমিত ভাষা, শিক্ষিত সমাজে ব্যবহৃত, এটা হচ্ছে কি তোমার প্রমিত ভাষা। তাহলে আঞ্চলিক ভাষার প্রমিত ভাষা বুঝতে পেরেছ? এবার আসি যে লৈখিক ভাষাটা কি। লৈখিক ভাষাটা হচ্ছে আবার দুই প্রকার। এই দুই প্রকার ভাষার সাথে সবাই কম বেশি পরিচিত, তাই না? যে সাধু আর একটা হচ্ছে চলিত আর একটা হচ্ছে কি সাধু। তো চলিত আর একটা হচ্ছে কি সাধু। দেখো চলিত ভাষা কি? যে ভাষা পরিমার্জিত হয়ে মানুষের, চলিত ভাষাটা হচ্ছে লেখার ও মুখের ভাষা।
যেটা হচ্ছে সর্বজন গ্রাহ্য, যে ভাষা লেখাও যায় এবং মুখেও বলা যায়। সর্বজন গ্রাহ্য লেখা ও মুখের ভাষাটা হচ্ছে কি চলিত ভাষা। আর হচ্ছে সাধু ভাষা। সাধু ভাষা হচ্ছে শুধু লেখার ভাষা, যে ভাষা ধরো বিভিন্ন সাহিত্য বই মানে লেখার ভাষা হচ্ছে সাধু ভাষা। এছাড়াও আমরা বলতে পারি যে ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় সেটা হচ্ছে সাধু ভাষা, আর যে ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় সেটা হচ্ছে চলিত ভাষা। যেমন দেখো তাহার, এটা হচ্ছে কিন্তু সাধু। তাহলে আমরা যদি বলি তার, তাহলে এটা হচ্ছে চলিত। তাহলে সাধু ভাষা হচ্ছে সর্বনাম আর ক্রিয়াপদের কি হয় পূর্ণরূপ ব্যবহৃত হয়, আর চলিত ভাষা সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। তাহলে কি আমরা সব ভাষা সম্পর্কে জানতে পারলাম? এছাড়াও দেখো ভাষা, তাহলে আমরা জানি যে দেখো পৃথিবীতে, তাহলে আমরা মানে ভাষা পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা কি বাংলা। এটা কিন্তু নৈর্বৃত্ত থেকে আসতে পারে, তোমরা লিখেও রাখতে পারো 30 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। এছাড়াও দেখো মাতৃভাষার বিবেচনায় বাংলার স্থান কত? মাতৃভাষার বিবেচনায় বাংলার স্থান হচ্ছে চতুর্থ। কত? মাতৃভাষার বিবেচনায় বাংলার স্থান চতুর্থ। এছাড়াও দেখো ভাষা সম্পর্কে তোমাদের আরও যদি আমি বলি, তারপর দেখো সাধু আর চলিত ভাষার পার্থক্য। এখন আমরা সাধু ও চলিত ভাষা জানলাম, কিন্তু সাধু ও চলিত ভাষার মধ্যে কিছু একটা সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে দেখো চলিত ভাষা সর্বজন গ্রাহ্য লেখা ও বলার ভাষা, আর সাধু ভাষা হচ্ছে সর্বজন বোধ্য লেখার ভাষা। সাধু ভাষা হচ্ছে চলিত ভাষা হচ্ছে পরিবর্তনশীল, আর সাধু ভাষা হচ্ছে অপরিবর্তনীয়। তারপর হচ্ছে চলিত ভাষা হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, আর সাধু ভাষা হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। এছাড়াও দেখো সাধু ও চলিত ভাষার আরও পার্থক্য রয়েছে, তোমরা সেগুলি দেখতে পারো। সাধু ভাষার তৎসম মানে সংস্কৃত শব্দের ব্যবহার, সাধু ভাষার তৎসম মানে সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, আর চলিত ভাষার তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম। তাছাড়া সাধু ভাষা গুরুগম্ভীর দুর্বোধ্য ও মন্থর, আর চলিত ভাষা হচ্ছে চটুল সরল ও সাবলীল। আচ্ছা, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর বাড়িতে থেকো।